আমার স্ত্রী মাহির সন্তান জন্মের পর টানা 4 দিন আমার মা মাহির পাশে ছিল। যখন আমি অবশেষে বাসায় ফিরলাম, আমার নবজাতক ছেলে রুহান জ্বরে পুড়ছিল। আর মাহি কষ্ট করে ফিস ফিস করে বলল, ওরা আমাকে তোমাকে ফোন করতে দেয়নি। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার পরিবারের ভেতরে নিষ্ঠুরতার শিকড় কত গভীরে। তোর বউ যদি মরে যায়, অন্তত তোকে আর তোর আসল পরিবার থেকে দূরে রাখতে পারবে না। আমার মা রহিমা বেগম এই কথাগুলো বলেছিলেন একদম ডাক্তারের সামনে, যখন আমার 7 দিনের ছেলে রুহান আমার বুকে জ্বরে কাঁপছিল। আমার নাম মিস্টার ইয়াসিন। আমি ঢাকায় থাকি, একটা গার্মেন্টসের গুদামে ম্যানেজার হিসেবে কাজ করি। আমার স্ত্রী মাহি, সে এমন একজন মানুষ যার কোনো দোষ না থাকলেও সরি বলে ফেলে। খুব নরম স্বভাবের, চুপচাপ, কষ্ট পেলেও কখনো উচ্চস্বরে কথা বলে না। 1 সপ্তাহ আগে সে আমাদের প্রথম সন্তান জন্ম দিয়েছে। আমরা তার নাম রেখেছি রুহান। আমি কোনোদিন ভুলবো না হাসপাতালে সে যেভাবে রুহানের দিকে তাকিয়েছিল, মুখ ফ্যাকাশে, শরীর ক্লান্তিতে ভেঙে পড়া, ঘামে ভেজা, তবুও এমন ভাবে হাসছিল যেন সে তার পুরো পৃথিবীটা নিজের বুকে আগলে রেখেছে। সে আস্তে করে বলেছিল, আমাকে একটা কথা বলতে দাও, কেউ যেন ওকে কষ্ট না দেয়। আমি তাকে কথা দিয়েছিলাম। আমি জানতাম না সেই কথাটা এত বড় পরীক্ষার মুখে পড়বে। 4 দিন পরে হঠাৎ জরুরি কাজ পড়ে গেল, আমাকে ঢাকার বাইরে যেতে হলো। যেতে আমার একদম ইচ্ছে ছিল না। মাহি তখন ঠিকমতো হাঁটতেও পারছিল না, শরীরের ব্যথা কমেনি, আর রোহন সারাক্ষণ কাঁদছিল। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আমার মা আমার হাত ধরে বললেন, নিশ্চিন্তে যা, আমি তোর দাদি, সব দেখে শুনে রাখবো। আমার বোন শারমিনও পাশে দাঁড়িয়ে হেসে বলল, রিল্যাক্স ভাইয়া, সব কন্ট্রোলে আছে। মাহি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, নিজের কষ্ট লুকিয়ে। আমাকে দুশ্চিন্তা না দিতে জোর করে হাসলো। তাড়াতাড়ি ফিরে এসো, সে আস্তে করে বলল। আমি তোর কপালে চুমু খেলাম, তারপর আমার ছোট্ট রোহানের পায়ে। তারপর আমি চলে গেলাম। 4 দিন ধরে আমি ফোন করছি, প্রতিবারই মা ফোন ধরছে। মাহিকে খুব কম সময়ের জন্য ভিডিও কলে দেখতাম, প্রতিবারই তাকে আগের থেকে আরো বেশি দুর্বল লাগতো। আমি জিজ্ঞেস করতাম, মাহিকে এমন কেন দেখাচ্ছে? মা বলতো, সে তো বাচ্চা জন্ম দিয়েছে, এমনই থাকবে। পেছন থেকে শারমিনের হাসির শব্দ আসতো, এগুলো নাটক। প্রতিদিন কত মেয়ে বাচ্চা জন্ম দেয়, কিছু একটা ঠিক মনে হচ্ছিল না, তবু আমি বিশ্বাস করেছিলাম। 4র্থ দিন কাজ শেষ করে আমি কাউকে কিছু না জানিয়ে বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম। প্রথমে বাসে উঠে পড়লাম। রুহানের জন্য একটা ছোট্ট লাল ব্রেসলেট আর মাহির পছন্দের নারিকেলের মিষ্টি কিনেছিলাম। ভোরের একটু আগে বাসায় পৌঁছালাম। দেখলাম দরজাটা অল্প খোলা। ভেতরে ঢুকেই বুকটা ধক করে উঠলো। ড্রয়িং রুমটা অস্বাভাবিক ঠান্ডা, এসি জোরে চলছে। মা আর শারমিন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। চারপাশে খাবারের উচ্ছিষ্ট আর ময়লা ছড়িয়ে আছে। কোথাও যত্নের কোনো চিহ্ন নেই। না গরম খাবার, না পরিষ্কার কাপড়, না একটা নবজাতকের জন্য প্রয়োজনীয় কিছু। হঠাৎ আমি একটা শব্দ শুনলাম, দুর্বল শুকনো একটা কান্না। আমি দৌড়ে বেডরুমে ঢুকলাম। মাহি বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে রুহান একটা ময়লা কম্বলে জড়ানো, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, চোখে পানি নেই, তবুও কাঁদছে। মাহি, আমি তাকে ঝাঁকাতে লাগলাম, কোনো সাড়া নেই। আমি রোহানকে স্পর্শ করলাম, তার শরীর যেন আগুন, ঠোঁট শুকনো, ডায়পার অনেকক্ষণ বদলানো হয়নি। আমি চিৎকার করে উঠলাম, মা, শারমিন, এখানে আসো। মা ধীরে ধীরে ঘরে ঢুকলো, মুখে অবাক হওয়ার ভান। কি হয়েছে? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, কি হয়েছে? এই প্রশ্নটা আমি তোমাকেই করছি। শারমিন পেছনে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, এত বাড়াবাড়ি করো না ভাইয়া, বাচ্চা কাঁদবে, মা ক্লান্ত থাকবে, এটাই স্বাভাবিক। আমি চারপাশে তাকালাম। এই অগোছালো অবস্থা, তাদের নিশ্চিন্তে ঘুম, আমার স্ত্রীর অচেতন, আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। সেই মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি আর 1 মুহূর্ত দেরি করিনি। মাহিকে কুলে তুলে নিলাম, রুহানকে শক্ত করে বুকে জড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। সোজা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সি বিভাগে সবকিছু খুব দ্রুত ঘটতে লাগলো। নার্স, ডাক্তার, প্রশ্ন, দৌড়ঝাঁপ। হঠাৎ একজন ডাক্তার থেমে গেলেন। তিনি মাহির হাত তুলে দেখলেন তার কবজিতে দাগ। তিনি আমার দিকে তাকিয়ে নিচু কিন্তু ধীর কণ্ঠে বললেন, মিস্টার ইয়াসিন, আপনাকে পুলিশে খবর দিতে হবে। এটা স্বাভাবিক কিছু না। আর ঠিক সেই মুহূর্তে আমি বুঝলাম এটা কেবল শুরু। হাসপাতালে সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটা হয়ে থাকবে। চারপাশে সাদা দেয়াল, জীবাণুনাশকের গন্ধ, তীব্র আলো, সবকিছু যেন আমার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল। আমি এক হাতে রুহানকে শক্ত করে ধরে আছি, অন্যদিকে নার্সরা মাহিকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। আমার বুকের ভিতর কেমন এক অজানা আতঙ্ক জমে উঠছিল, এমন একটা অনুভূতি যেন আমি অনেক দেরি করে ফেলেছি। ডাক্তাররা রুহানকে দ্রুত নিউনেটাল কেয়ারে নিয়ে গেল। একজন নার্স আমার হাত থেকে তাকে প্রায় ছিনিয়েই নিল, কিন্তু আমি কিছু বললাম না, কারণ আমি বুঝতে পারছিলাম এখন তাদের উপর ভরসা করতে হবে। ছোট্ট ছেলেটার শরীর তখন জ্বরে পুড়ছে, কান্নাটাও দুর্বল হয়ে গেছে। সেই কান্না আমার কানে বারবার বাজছিল। আমি ছুটে গেলাম মাহির
মাহির দিকে। তাকে একটা বেডে শুইয়ে স্যালাইন দেওয়া হচ্ছে। তার মুখটা একদম ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখ বন্ধ। মনে হচ্ছিল সে যেন অনেক দূরে কোথাও চলে গেছে, যেখানে আমি পৌঁছাতে পারছি না। ডাক্তার, আমার স্ত্রী ঠিক হয়ে যাবে তো? আমার গলা কেঁপে উঠলো। ডাক্তার আমার দিকে তাকালেন, চোখে একটা কঠিন দৃষ্টি। ওকে অনেক দিন ধরে ঠিক মতো খাওয়ানো হয়নি, শরীরে পানি শূন্যতা মারাত্মক। এছাড়া তিনি একটু থামলেন। তার শরীরে নির্যাতনের চিহ্ন আছে। আমার মাথার ভেতরে যেন বাস পড়ে গেল। কি বলছেন আপনি? আমি প্রায় ফিস ফিস করে বললাম। তিনি মাহির হাতটা তুলে ধরলেন। কবজিতে নীলচে দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। শুধু এক জায়গায় না, হাত, কাঁধ, এমনকি গলার কাছেও হালকা দাগ। এগুলো স্বাভাবিক না মিস্টার ইয়াসিন? ডাক্তার বললেন। এটা পোস্ট ডেলিভারি কেয়ার না, এটা অবহেলা এবং নির্যাতন। আমার ভেতরে তখন আগুন জ্বলছিল। রাগ, অপরাধ বোধ, ঘৃণা সব একসাথে মিশে গেছে। আমি নিজের মুঠো শক্ত করে ধরলাম। মনে হচ্ছিল এখনই দৌড়ে গিয়ে সবকিছু ভেঙে ফেলি। ঠিক তখনই মাহি একটু মাথা নাড়লো। আমি তাড়াতাড়ি তার পাশে গিয়ে বসলাম। মাহি, শুনতে পাচ্ছ? সে খুব কষ্ট করে চোখ খুললো। চোখ দুটো লাল, ক্লান্ত, ভাঙা। তুমি এসেছো? তার কণ্ঠ এতটাই দুর্বল ছিল যেন প্রতিটা শব্দ বের করতে তার যুদ্ধ করতে হচ্ছে। আমি তার হাত শক্ত করে ধরে ফেললাম। আমি দেরি করে ফেলেছি, আমি তোমাকে একা রেখে গিয়েছিলাম। সে ধীরে মাথা নাড়ল। না, তোমার দোষ না। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ওরা আমাকে খেতে দিত না, বলতো বেশি খেলে নাকি শরীর নষ্ট হবে। বাচ্চাটাও কাঁদলে আমাকে উঠাতে দিত না। আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ফোন নিয়েছিল। সে হঠাৎ কাঁপতে লাগলো। রোহান কাঁদছিল, আমি উঠতে পারছিলাম না। শারমিন আপু বলছিল ওকে কাঁদতে দাও, এতে নাকি ফুসফুস ভালো হবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই কথাগুলো সহ্য করার মতো শক্তি আমার ছিল না। মা, আমার মুখ থেকে শব্দটা বের হলো। মাহি চুপ করে রইল। তার চোখের পানি সব বলে দিচ্ছিল। আমি বুঝে গেলাম সব কিছুই পরিকল্পিত ছিল, শুধু অবহেলা না, ইচ্ছা করে কষ্ট দেওয়া হয়েছিল। হঠাৎ দরজার বাহিরে একটা আওয়াজ হলো। আমি ঘুরে তাকালাম। আমার মা রহিমা বেগম আর শারমিন দাঁড়িয়ে আছে। কিভাবে তারা এত দ্রুত এখানে এলো আমি জানি না, কিন্তু তাদের মুখের ভাব দেখে মনে হচ্ছিল তারা কোনো অপরাধ করেনি, বরং আমরাই ভুল করেছি। এই নাটকটা আর কতক্ষণ চলবে? শারমিন বিরক্ত গলায় বলল। আমার মাথায় রক্ত যেন ফুটতে লাগলো। নাটক? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মা এগিয়ে এসে বলল, তুই তো জানিস মেয়েরা বাচ্চা জন্ম দিলে এমনই দুর্বল হয়ে যায়, এই নিয়ে তো বড় করে দেখানোর কি আছে? আমি এক পা সামনে এগোলাম। তুমি 4 দিন ধরে কি করেছিলে? আমার গলা ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। মা একটু থমকালো, তারপর বলল, আমি তো সব দেখাশোনা করেছি। আমি হেসে ফেললাম। সেই হাসি আমার নিজের কাছে অচেনা লাগছিল। খাবার কোথায় ছিল? পরিষ্কার কাপড়, বাচ্চার ডাইপার? আমি একটার পর একটা প্রশ্ন ছুটতে লাগলাম। শারমিন এবার রেগে উঠলো। ভাইয়া, তুমি আমাদের দোষ দিচ্ছ? একটা বাচ্চা আর একটা দুর্বল মেয়েকে সামলানো সহজ নাকি? আমি আর নিজেকে থামাতে পারলাম না। তোরা ওদের মেরে ফেলতে বসেছিলি। আমার গলা পুরো করিডোরে প্রতিধ্বনিত হলো। চারপাশের মানুষজন তাকাতে শুরু করলো। ঠিক তখনই সেই ডাক্তার আবার এগিয়ে এলেন। তিনি সরাসরি বললেন, আপনারা কি রোগীর পরিবার? মা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তার শাশুড়ি। ডাক্তার ঠান্ডা গলায় বললেন, তাহলে আপনাদের জানা উচিত। রোগীর শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আমরা বিষয়টা রেকর্ড করছি। মায়ের মুখের রং বদলে গেল। আপনি কি বলতে চাইছেন? ডাক্তার এবার একদম পরিষ্কার করে বললেন, আমি বলতে চাইছি এটা একটা ক্রিমিনাল কেস হতে পারে। এই কথা শুনে শারমিন চুপ হয়ে গেল। আমি তখন একদম স্থির দাঁড়িয়েছিলাম। আমার মাথার ভিতর একটা সিদ্ধান্ত তৈরি হচ্ছিল, ধীরে ধীরে কিন্তু খুব পরিষ্কার ভাবে। আমি আর কাউকে ভয় পাবো না। আমি আর চুপ করে থাকবো না। আমি আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম কেউ যেন তাকে কষ্ট না দেয়। আজ থেকে আমি সেই কথার মূল্য দেব। যেই যায় করুক, আমি তাদের থামাবো। আমি ধীরে ধীরে মোবাইলটা বের করলাম। মা চমকে উঠলো, তুই কি করছিস? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, এইবার সত্যিটা সামনে আসবে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।